স্বাগত দর্শকদের, সাথে আছি আমি মনিরা কাজুরি। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ঢাকা থেকে নারায়ণগঞ্জের কয়েকটি পয়েন্টে যানজট হচ্ছে নিয়মিত। সব সাধারণ যাত্রী এবং এলাকার লোকজন জানান, যেখানে সেখানে বাস থামানো, গাড়ি পার্কিং এবং চেকপোস্ট বসানোর কারণে এই দুর্গতি। তারা আরও আশঙ্কা করেন, ঈদের আগে মানুষ সচেতন না হলে যানজট আরও বাড়বে এবং এই প্রভাব পড়বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদ যাত্রায়। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ৩৭টি জেলার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের কাঁচপুর। সড়কটি দিয়ে দৈনিক অন্তত ৩০,০০০ যানবাহন চলাচল করে, আর ঈদকে কেন্দ্র করে এই সড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বাড়ে। এ পথের যাত্রীরা জানান, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০% ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্ভরশীল। কিন্তু যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, অবৈধ স্থাপনার কারণে যানজট লেগেই থাকে। অপরদিকে মাতুয়াইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের কারণেও সবসময়ই লেগে থাকছে যানজট। যেখানে সেখানে গাড়ি থামানোর জন্য আপনার দেখা যায় যে প্রচুর পরিমাণে জ্যাম লাগে। যেখানে 2 ঘন্টা যাওয়ার কথা, সেখানে আমি 6 ঘন্টা যেতে পারি না। ওনারা গাড়ি চালায়, এলোমেলো গাড়ি চালাচ্ছে, যার যার লেনে গাড়ি চালাচ্ছে না। রাস্তার মাঝখানে যাত্রী উঠাইতেছে, যাত্রী নামাইতেছে। যাত্রী যেখান থেকে সিগন্যাল দেয়, হাত বাড়ায়, ওইখান থেকে তারা যাত্রী উঠায়। এদিকে যানজট নিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা জনসচেতনতার কথা জানান। হাইওয়েগুলোতে এখন অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সাগুলো চলাচল করে, যারা তীব্র যানজট তৈরি করে, এলোপাথারি রেখে দেয় এবং উল্টো পথ ব্যবহার করে প্রায় সময়। তো এদেরকে এই ঈদ মৌসুমে অবশ্যই হাইওয়েতে না উঠে। আর হাইওয়ে পুলিশ জানায়, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে ইতিমধ্যেই অতিরিক্ত ফোর্স কাজ শুরু করেছে। আগামী দিনগুলোতে আমরা প্রয়োজনে আরও ফোর্স ডেপ্লয় করব এবং মানুষের ঈদযাত্রার নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে যাতে মানুষ ঈদ করতে পারে, সেজন্য হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে। অন্যদিকে জেলা প্রশাসকও বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলাদা একটা ফোর্স দিয়েছি যাতে উল্টো পথে কোনো গাড়ি বা অটোগুলো না ঢুকে। এছাড়া আমরা কালকে থেকে তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করে দিব যে সার্ভিস লাইনের যে অটোগুলো আছে তারা যেন মেইন হাইওয়েতে না ঢুকে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সূত্র অনুযায়ী এবার ঈদযাত্রা উপলক্ষে এরই মধ্যে মেঘনা টোল প্লাজায় 12টি বুথ বসানো হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। ঢাকা নারায়ণগঞ্জের সড়ক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, কোন কোন পয়েন্টে যানজট বেশি হচ্ছে এবং সেই যানজট নিরসনে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন? কাজরি প্রতিবারই ঈদ যাত্রায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের থেকে শুরু করে মেঘনা পর্যন্ত যে 21 কিলোমিটার রাস্তা আছে, এখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জের তৈরি হয় যানজট মুক্ত রাখা। কারণটা হচ্ছে, এখানে 21 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 42টা পয়েন্ট আছে যেখানে প্রায় সেই আপনার যানজট লেগেই থাকে। এখানে যানজট লাগার মূল কয়েকটা কারণ, তার মধ্যে উল্লেখ হচ্ছে মেঘনা টোল প্লাজার মধ্যে যেখানে টোল কালেকশন করা হয় সেই জায়গায় গতি বাড়ানো, সেই জায়গায় কম গতিতে টোল কালেকশন করার ফলে গাড়ি স্লো হয়ে যায়, যার কারণে পেছনের দিকে জ্যাম লেগে যায়। অপরদিকে ঢাকা দিকে ঢুকতে যে এখানে একটা চেকপোস্ট বসানো হয়েছে সাদ্দাম মার্কেটের সামনে, এই চেকপোস্টের মধ্যে গাড়ি চেক করে ঢাকাতে ঢুকানোর কারণে এদিকে আরেকটা জ্যাম পড়ে। মূলত এর বাইরে যে কয়েকটা কারণ আছে সেগুলো হচ্ছে যে সাইনবোর্ড, চিটাগাং রোড, তারপরে ঢাকা আপনার সিলেটমুখী যে রাস্তা আছে সেখানে কয়েকটা পয়েন্টে বেশ প্যাকড একটা জ্যাম লেগে যায়। এখানে যদি আমি আপনাকে একটু দেখাই যে এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামগামী রাস্তার অবস্থা। এখানে দেখেন মেইন লেনের মধ্যে আপনার রিক্সা চলছে, অটো চলছে, আপনি দেখতে পাচ্ছেন হয়তো কাজুরি। এই মেইন লেনের মধ্যে এই স্লো গতির গাড়ি থাকার কারণে মূল গাড়ির পিছনে গাড়িগুলো স্লো হয়ে যায়, যার কারণে একটা বড় সমস্যা হয়ে যায়। আর পাশে যে সার্ভিস লেন আছে সেখানে যেভাবে গাড়িগুলো থেমে আছে, এভাবে সামনের গাড়িটা থেমে থাকার কারণে পিছনে শত শত গাড়ি জাম লেগে থাকে। তো এইরকম একটা পরিস্থিতিতে হাইওয়ে পুলিশ আমাদেরকে বলেছে যে তারা এবার অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে। তবে জেলা প্রশাসন জাহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে এই 21 কিলোমিটার রাস্তাকে যানজট মুক্ত রাখার জন্য, নির্বিঘ্নে জনগণের বাড়িতে পৌঁছানোর জন্য তারা অত্যন্ত সচেতন রয়েছে এবং ২৫০০ সোনারগাঁ এবং রূপগঞ্জ ইউনোদের নেতৃত্বে একটা বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি প্রায় 116 জন
আনসার অতিরিক্ত নিয়োগ করেছে জেলা প্রশাসন 30টা পয়েন্টে। তারা আসলে যানজট নিরসনের জন্য কাজ করবে। আপনি কাজে দেখতে পাচ্ছেন যে সিএনজি পর্যন্ত চলতেছে এই মেইন লেনের মধ্যে, যার কারণে কিন্তু একটা বড় দুর্ঘটনা প্রায়শই আমরা লক্ষ্য করি। তো এই থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসন যেসব ব্যবস্থা নিয়েছে তার মধ্যে যেগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে গাড়ি যেন কোনোভাবে স্লো না হয়, কোনো পয়েন্টের জন্য যাত্রী উঠাতে নামাতে করে যাতে কোনো প্রকার বিড়ম্বনা তৈরি না হয়, সেজন্য আসলে প্রশাসন কাজ করছে কাজরি। তবে জেলা প্রশাসক যে উদ্যোগগুলো নিয়েছে এবং পুলিশ যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো যদি আসলে সঠিকভাবে এবার বাস্তবায়ন করা যায় তাহলে এখানকার মানুষ নির্বিঘ্নে 37টি জেলায় গিয়ে সহজে ঈদ করতে পারবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এনায়েতপুর নজরপুর সড়কে ডাকাতির ঘটনায় 7 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার 7 জনের মধ্যে 3 জন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও ডাকাতি হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের একাধিক ছিনতাই চুরির মামলা রয়েছে। এমনকি একজন ডাকাত দলের সদস্য ঘটনার 2 দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে আবার ডাকাতিতে অংশ নিয়েছে। গত মঙ্গলবার রাত 9টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশা যাত্রীদের গাছের সাথে বেঁধে রেখে নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশা নিয়ে যায় এই ডাকাতরা। মাটির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ধামরাই বিএনপি নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীরা এই হত্যার সাথে জড়িত। বৃহস্পতিবার সকাল 11টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাশেম ইউনিয়ন বিএনপির সহ সভাপতি। পরিবারের সদস্যরা জানান, সকালে অসুস্থ আত্মীয়কে দেখতে মানিকগঞ্জের একটি হাসপাতালে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাকে ঘিরে ধরে চাপাতি দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আমার বাবা হচ্ছে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। আর ওনার সাথে বিরোধটা মূলত হচ্ছে, বাবা হচ্ছে মাটির ব্যবসা করতেন, মাটির ব্যবসাটা নিয়ে আসলে মূলত ওদের বিরোধ। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান নেতা আতাউল্লাহ জুনুনি আটক হওয়ার খবরে স্বস্তি জানিয়েছেন বেশিরভাগ রোহিঙ্গা। তারা বলছেন, এই জুনুনির হঠকারিতার কারণে 2017 সালে তাদের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু হয় মিয়ানমারে। এরপর তারা দলে দলে দেশ ছাড়তে বাধ্য হন। তারপরেও রোহিঙ্গাদের শান্তিতে থাকতে দেয়নি তার অনুসারীরা। ক্যাম্পে খুনসহ নিয়মিত বেশিরভাগ অপরাধের হোতা তারাই। কামরুল ইসলাম মিন্টু জানাচ্ছেন বিস্তারিত। 1942 সাল থেকে মিয়ানমার জান্তার দফায় দফায় নির্যাতনের পর শেষমেশ 1982 সালে নাগরিকত্ব হারায় রোহিঙ্গারা। 2013 সালের দিকে তাদের সর্বশেষ মুক্তির স্বপ্ন দেখায় আরাকান স্যালভেশন আর্মি আরসা, যার নেতৃত্ব ছিল এই আতাউল্লাহ জুনুনি। কিন্তু 2017 সালে আরসা মিয়ানমারের পুলিশ ফাঁড়িতে হামলা করলে দমন পীড়নের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় 7.5 লাখ রোহিঙ্গা। এরপর আরসার প্রতি বিশ্বাস জমিয়ে রেখেছিল রোহিঙ্গারা। কিন্তু ক্যাম্পে আশ্রয়ের 8 বছরে রোহিঙ্গারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় আরসার কাছেই। তার ভিতর আছে অন্যায় বা জাহিলি দর্শন, ডাহাতি, এসব কিছু ছাড়া আর কিছু তার ভিতরে না দিয়ে নিয়ে হলো বিচার নাই। আরো তরিকা মানে দুনিয়া হইতে এই লোক বাম্মা মিলিটারি জেনারেল ইয়ারে লড়াই করবো বলে হয়। 2021 সালে মাস্টার মহিবুল্লাহ সহ রোহিঙ্গা ক্যাম্পে 6 মার্ডারে দায়ী করা হয় জননীর আরসাকে। মহিবুল্লাহর মৃত্যুতে জন্মভূমিতে ফেরার স্বপ্ন ভেঙে যায় রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিতদের। এছাড়া ক্যাম্পে গত 8 বছরে প্রায় সব হত্যাকাণ্ড, ছিনতাই, অপহরণ, মাদক ও আধিপত্য বিস্তারের সাম্রাজ্য গড়ে তুলেছে জননীর আরসা। মানুষ আনার আগে কোনাকুনি হারাহারি করবো মদিন মসজিদ আগে দেশ হইলেও কোনাকুনি অদিনের বিলকুল মসজিদ আলেকিনর মেয়েদার আতাউল্লাহ আবু আম্মদ জননী দরাই তার পয়লা নম্বর মে আর হয় দিশাই 2 নম্বর খরচ পায় চাই। রোহিঙ্গারা মনে করেন আরসা আরাকান স্বাধীনের বারতা নিয়ে গড়ে উঠলেও পরে তারা মিয়ানমারের সামরিক জান্তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রোহিঙ্গাদের বিরাট অংশ মনে করে ক্যাম্পের সব অশান্তির মূলে আরসা। তারা রোহিঙ্গাদের নিয়ে শুধু ব্যবসা করেছে।
इधर तेरा मानी कि ग्रुप डोले बोले ग्रुप 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 आज तो वाली तरह तरह मारा मारे दे मारा मार मत की मोर जागला पाब्लिक टीम आला मोरा आदा जिता কইলে নো মোরা নো জিতা মাঝাহালি মঙ্গলবার দিবাগত রাতে আস্থার প্রধান নেতা জুনুনি আটক হওয়ার খবরে কিছুটা স্বস্তি আছেন রোহিঙ্গারা। প্রশান্তি পেয়েছেন এলাকার লোকজনও, কারণ তারা মনে করে এখন ক্যাম্প ও ক্যাম্পের বাইরে সন্ত্রাসী তৎপরতা অনেকটা কমে আসবে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। চট্টগ্রামের শিক্ষা বিস্তারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপনা সহ উন্নয়নে সদ্যপ্রয়াত বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের কথা অবিস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন বক্তারা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আমরা চাটগাঁবাসে আয়োজিত চট্টগ্রামের উন্নয়ন অগ্রগতিতে আব্দুল্লাহ আল নোমান শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রামে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এয়ারপোর্ট, কর্ণফুলী দ্বিতীয় সেতু, চট্টগ্রাম শিক্ষা বোর্ড গঠনে আব্দুল্লাহ আল নোমানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, মন্ত্রী থাকার সময় আব্দুল্লাহ আল নোমান পোল্ট্রি খামার শিল্প নিয়েও বিপ্লবী পদক্ষেপ নিয়েছেন। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি ছিলেন প্রতিষ্ঠান তৈরির কারিগর, বলেন বক্তারা। নির্বাচন যত দেরিতে হবে, পতিত হাসিনা ও তার দোসরদের সুযোগ তত বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই সরকার নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি। প্রায় ৭ মাস পার হয়ে ৮ মাসে পড়েছে। এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। এই যত নির্বাচন দেরি হবে তত পানি ঘোলা হবে এবং পতিত হাসিনা এবং তার দোসররা যাদের কাছে বস্তা বস্তা ভর্তি টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমান শিগগিরই বীরের বেশে দেশে আসবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কসর এম আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার কোনো ভিত্তি নেই। তিনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন দেশের বাইরে থেকেও আন্দোলন চালিয়েছেন। এই বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই মাফিয়া সরকারের পতনের জন্য। ইফতার মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত সম্মানের সাথে তিনি চলে যাবেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র্স ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ছোট কিংবা বড় নয়, চাই প্রয়োজনীয় সংস্কার স্লোগানে আলোচনা সভা ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এই কথা বলেন। এ সরকার যেন ইতিবাচকভাবে নির্বাচন করতে পারে তা সব দলই চাইছে উল্লেখ করে মান্না বলেন, এ সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারে তবে তাদের চলে যেতে হবে। মার্শাল ল আসা কারোর জন্য মঙ্গলজনক নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হতেই হবে। মানুষ এমন সংস্কার চায় যাতে শান্তিপূর্ণভাবে পরিবেশ এবং মানসম্পন্ন নির্বাচন হয়। কেউ যাতে ভোট চুরি করতে না পারে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এমন একটি প্রয়োজনীয় সংস্কার মানুষের প্রত্যাশা, বলেন তিনি। সংস্কার বড় নাকি ছোট এটা আমাদের বিবেচনার বিষয় নয়। আজ যে সংস্কার করতে পারবেন যাতে দেশের কল্যাণ হবে সেটা করেন, এবং সেটা প্রধানত হচ্ছে ভালো ভোট করবার। যে কাজটা বাকি থাকলো এরপরে যারা ক্ষমতায় যাবে তারা করবে। আপনারা বলবেন যারা ক্ষমতায় যাবে তারা কি করবে? পলিটিক্যাল পার্টিগুলোকে বিশ্বাস করছেন না, ডক্টর ইউনূসকে বিশ্বাস করতে ইচ্ছা করে, কারণ পার্টি করে না। কিন্তু আমাকে বলেন, ডক্টর ইউনূস তো চিরজীবন থাকবে না, এই পার্টি তো যাবে। যে পার্টি যায় সেই পার্টি যদি জনগণের পক্ষে কাজ না করে তাহলে জনগণ কোন দিকে যাবে? অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বৃহস্পতিবার চট্টগ্রামে সংগঠনটির এক ইফতার ও আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি এ সময় অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করে তবে দেশ গভীর সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি এদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টের পতন ও ফ্যাসিবাদ নির্মূলে অভ্যুত্থান হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তেও সেই বিষয়টি তুলে ধরা হয়েছে, যাতে ঐক্য সমুন্নত রেখে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি।
দেশযুগের এই পর্যায়ে জেনে নেব বাজারের খবর। রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, কোন কোন পণ্যের দাম এখনো বাড়তি রয়েছে, পণ্যের দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি এবং বাজার মনিটরিং কেমন চলছে, বিস্তারিত জানাবেন। কাজরি আমরা দেখছি যে বাজারে সবজির দামটা বাড়ছে, সেই পাশাপাশি মুরগির দামটা বাড়তে রয়েছে। আপনি জানেন যে এখন শীতকালীন সবজি প্রায় শেষের দিকে, তো যার কারণে বিভিন্ন যে শীতকালীন সবজি রয়েছে বাঁধাকপি, ফুলকপি, এগুলোর দাম বেড়েছে এবং ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। আর এর বাইরে গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে এবং যারা বিক্রেতা তারা বলছেন যেহেতু গ্রীষ্মকালীন সবজি আসতে শুরু করেছে এবং শীতকালীন সবজির প্রায় শেষের দিকে, তো এই কারণে কিছুটা সরবরাহ কিছুটা ঘাটতি আছে। এই কারণেই এই সবজিগুলোর আসলে দাম কিছুটা বাড়ছে। তবে আমরা দেখছি যে যেমন বেগুনের দাম কিন্তু বেশি বেড়ে গেছে, 50 টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে 70 টাকা। তবে কাঁচামরিচের দাম কিছুটা কম আছে, 60 টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এবং গত সপ্তাহে আমরা দেখেছি লেবুর যে বাড়তি দাম, সেই বাড়তি দাম থেকে কিছুটা কমে এসেছে। যেমন বড় লেবু গত সপ্তাহে আমরা দেখেছি যে পাইকারিতেই বিক্রি হচ্ছে, এগুলো বড় সাইজের লেবু প্রতি পিস 30 টাকা করে, সেই লেবু আজকে বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকা। এবং যারা বিক্রেতা তারা বলছেন আসলে সামনের দিনে আরো এই দাম কমে যাবে। আর মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 180-90 টাকা ছিল, সেটা আজকে 220 টাকা বিক্রি হচ্ছে। আর যেটি সোনালী মুরগি গত সপ্তাহের মতোই দাম 300 টাকা করে বিক্রি হচ্ছে। আর দেশি মুরগি 600 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো বেশ গত 2-3 সপ্তাহ ধরে একই দামে বিক্রি হচ্ছিল। তবে ডিমের দাম কমে গেছে। ডিমের দাম আমরা দেখছি যে গত 2 সপ্তাহ ধরে ডিমের দাম কম, 110 টাকা করে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে, যেগুলো ব্রাউন ডিম। আর সাদা ডিম বিক্রি হচ্ছে 100 টাকা করে। এবং যারা বিক্রেতা তারা বলছেন সরবরাহটা ভালো আছে, এই কারণে ডিমের দাম এখন কম। তবে আদা রসুন পেঁয়াজের কথা যদি বলি, আদা রসুন পেঁয়াজের দাম কিন্তু একই রকম আছে গত 2 সপ্তাহ ধরে। যেমন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল 40 থেকে 45 টাকা এবং যেটি ইন্ডিয়ান পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছিল 60 থেকে 65 টাকা। এগুলো গত 2 সপ্তাহ ধরে কিন্তু এই দামে আছে। আর এর বাইরে আদার দাম 120 টাকা করে বিক্রি হচ্ছে, 20 থেকে 30 টাকা। এগুলো মূলত কেরালার আদা। আর রসুনের দাম হচ্ছে 220 থেকে 30 টাকা। তো আমরা দেখছি যে পুরো রমজান মাস জুড়ে কিন্তু ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে চট্টগ্রামের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাজারে আরো খবর জানাবো আমরা। বাজারে কমেছে সব ধরনের সবজির দাম, হাতে গোনা কয়েকটি সবজি ব্যতীত অন্যান্য সবজির দাম রয়েছে ক্রেতা সাধারণের ক্রয় সীমার মধ্যে। তবে অপরিবর্তিত রয়েছে মাছ মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে শাক সবজি, আলু, পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। সব সবজিতে 10 থেকে 15 টাকা করে কমেছে। তবে লেবুর দাম এখনো বেশি। সেই সঙ্গে কমেছে ডিমের দাম। পাশাপাশি মুরগির আমদানি বাড়ায় কমেছে মুরগির দামও। খুচরা বাজারে ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা, পাকিস্তানি সোনালী মুরগি 260 থেকে 280 টাকা, দেশি মুরগি 500 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রকারভেদে 3 থেকে 5 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানান বাজারে নতুন চাল না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে আমরা রাজশাহীর বাজারের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, বাজারে কোন কোন পণ্যের দাম কত জানাবেন, বিশেষ করে চালের দাম কতটা বেড়েছে এবং দাম নিয়ে ক্রেতাদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা, বাজার মনিটরিং কেমন চলছে, বিস্তারিত জানাবেন। বাজার মনিটরিং আসলে চলছে। এই রোজার মাসের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ভোক্তা অধিকার সহ বিভিন্ন যে সংগঠনগুলো আছে তারা কিন্তু বাজার মনিটরিং করছেন। এর পাশাপাশি আমরা যেটি আরো দেখছি যে তো কাঁচা বাজারে যে সবজির বাজারে যদি আমরা এখন আছি রাজশাহীর যে সাহেব বাজার, সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই নতুন নতুন যে সমস্ত সবজি বলতে গেলে যে পটল বাজারে উঠেছে, পটলের দামটিও কিন্তু বেশ চড়া দেখছি আজকাল। সেই এছাড়াও অন্যান্য যে সমস্ত সবজি এর মধ্যে যেটি তারা বলছে যে দাম খুব একটা যে বেড়েছে তা না, গত এক সপ্তাহের ব্যবধানে
ব্যবধানে দাম যা ছিল মোটামুটি তাই আছে। পটল এখানে প্রায় 80 টাকার মতো করে বিক্রি হচ্ছে, মানভেদে কিছুটা বাড়ছে। বেগুন 60 থেকে 80 টাকা, শসা 60 টাকা এবং বেশি। অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাজশাহীর বাজারে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। যাচ্ছি পরের খবরে। কুড়িগ্রামে হঠাৎ করে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু চাষিরা। জেলার হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন তারা। তবে হিমাগারের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি আলু উৎপাদন হওয়ায় চাহিদা অনুযায়ী আলু নিতে পারছে না হিমাগার কর্তৃপক্ষ। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। হিমাগারের বাইরে আলু বোঝাই ট্রাকের দীর্ঘ সারি, কেউ বস্তার উপরেই পার করছেন অলস সময়। ব্যবসায়ীরা জানান ৫-৬ দিন ধরে অপেক্ষা করেও আলু হিমাগারে রাখতে না পেরে হতাশ হয়ে পড়েছেন অনেকেই। শঙ্কা প্রকাশ করছেন দীর্ঘ সময় প্রচণ্ড গরমে নষ্ট হতে পারে ট্রাকে রাখা আলু। আলু তো নেয় না, সারাদিনকে কামাই আমার এটাই শেষ। এই গাড়ি মনে করে আজকে যাইতেও পারে, আলুটা না হলে নাও যেতে পারে। তো আসিও না আমরা দেখি না, বস্তালে দেখি। কৃষকরা জানান এবার আলুর ফলন ভালো হলেও দাম কম। কেজিতে 20 থেকে 25 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে অর্ধেক দামে। তাই পরবর্তী সময় ভালো দাম পেতে সবাই হিমাগারে আলু রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন। জমির দাম বেশি, বীজের দাম বেশি। জমি হলো 40,000 45,000 একর, বীজের কেজি 120 টাকা, সার 1200, সার কিনলেও 1500-1600 টাকা। এখন সেই আলু এখন আমাদের মাঠে 11 টাকা 12 টাকা। এখন থেকে গাড়ি ভাড়া 50 টাকা দিয়ে আনছি, মানে এখানে জায়গা নেই, মানে গাড়ি ভাড়া আবার ডবল দিতে হবে। হিমাগার কর্তৃপক্ষ বলছে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি আলু উৎপাদন হওয়ায় চাহিদা অনুযায়ী আলু নিতে পারছে না তারা। 65 কেজি হিসাবে ধারণ ক্ষমতা হলো 1,65,000। এর মধ্যে 1,45,000 প্লাস আমাদের আলু চলে আসছে। এখন যে অবস্থা, বাইরে যত গাড়ি দাঁড়ায় আছে দেখতেছেন, আমাদের ভিতরেও কিছু গাড়ি আছে। আমরা পর্যায়ক্রমে নামার চেষ্টা করতেছি, কিন্তু ক্যাপাসিটির ঊর্ধ্বে নয়, ক্যাপাসিটির মধ্যেই থাকার চেষ্টা করব। কুড়িগ্রামে এবার 8,100 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1 হেক্টর বেশি। আব্দুল্লাল মামুন, 71। আমি কুড়িগ্রামে এই মুহূর্তে বাবর কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আসলে এখানে দেখছি যে মানুষের যে দুর্ভোগটা, কাল রাত থেকে শত শত গাড়ি কুড়িগ্রামের এই কোল্ড এবং পাশে যে হক কোল্ড মানুষজন দাঁড়িয়ে আছে, এবং এইসব কোল্ড মানুষ সারা রাত ধরে তারা এই আলুর জন্য তারা রাখছে। এবার কুড়িগ্রামে বাম্পার আলুর ফলন হয়েছে। কুড়িগ্রামে এবার 8,100 হেক্টর বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই কুড়িগ্রাম জেলায় মানুষ কিছুটা আলুর উপরে নির্ভরশীল। গত বছরে যে আলু আবাদ হয়েছিল 7,000 হেক্টর আলু, এবার সেখানে আলু আবাদ হয়েছে আরো 1,100 হেক্টর বেশি। এই কারণে কৃষকরা এই আলু নিয়ে আসলে বিপাকে পড়েছে। তারা যে এখন যে অবস্থা, আলুর যে দাম, এই আলুর দামের কারণে তারা বাধ্য হচ্ছে যে আলুটি যদি সংরক্ষণ করি, 2 থেকে 4 মাস পরে বিক্রি করি, তাহলে কিছুটা যদি লাভের আশা হয়, কিন্তু সেটাও মানে হচ্ছে না। কারণ এই কোল্ড স্টোরগুলো ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে এবং তারা বন্ধ করে দিয়েছে। আপনি আমার কাছে জানতে চাচ্ছিলেন যে কোল্ড স্টোরের দাম কত। আসলে যারা কোল্ড স্টোরের মালিকরা যদি 8 টাকা করে নিচ্ছে, এবং যে সরকার নির্ধারিত যে মূল্য, এই মূল্য 6 টাকা 75 পয়সা করে আলু তারা আমাকে এই কোল্ড স্টোরগুলোতে করেছে। কিন্তু তারপরও তারা কোনো জায়গা পাচ্ছে না। তারা এখানে 3 থেকে 4 দিন পর্যন্ত এই আলু নিয়ে অপেক্ষা করছে। সকাল 9টার দিকে এসে ঢুকলেও বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করে, কখনো নিবে না, এই ধরনের কোল্ড স্টোরের মালিকরা বলছে। আপনি জানেন যে এবারে যে কুড়িগ্রাম যে চর দিকটা সব বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে আলু আবাদ হয়েছে, এবং আমাকে এখানকার যারা আলু নিয়ে এসেছেন তারা আমাকে বলছেন যে আসলে এখনো 40% আলু তারা তুলতে পেরেছে, বাকি যে আলুটা এখনো মাঠে পড়ে আছে। তারা জানে না এর ভবিষ্যৎ কি হবে, জানে না যে এর সমাধান কি। রাজু মোস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম নগরীর বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলোতে চলছে জমজমাট ঈদের কেনাকাটা। পরিবারের সদস্য ও প্রিয়জনদের জন্য কেনাকাটায় অনেক রাত পর্যন্ত থাকছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নানা রং ও ডিজাইনের পোশাক কিনতে পেরে খুশি তারা। গরমের কারণে এবার সুতি কাপড়কে প্রাধান্য দিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন ছাড়ের পাশাপাশি সাধ্যের মধ্যে ক্রেতাদের চাহিদা মতো পণ্য সরবরাহ করছেন। রাজীব বড়ুয়ার প্রতিবেদন।
ঈদ মানে আনন্দ, তাই ঈদকে ঘিরে নতুন জামা কাপড়ের উচ্ছ্বাসে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। আর এই ঈদের কেনাকাটায় চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট কেনাকাটা। নানা রঙের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি, জুতা কিনতে পেরে খুশি ক্রেতারা। গতবার চেয়ে জিনিসপত্রের কাপড়ের দাম অনেক বেশি। আমার সাথে আসছে, জুতো নিয়েছি, ড্রেস নিয়েছি, কালারফুল ড্রেস আমার খুব পছন্দ। পরিবারের জন্য জুতা, স্যান্ডেল, গেঞ্জি, নিজের জন্য পাঞ্জাবি, পায়জামা। এবারের ঈদে গরমের কথা ভেবে অনেকেই গুরুত্ব দিচ্ছেন কাপড়ের ধরনের উপর, আবার অনেকে পোশাক কেনায় প্রাধান্য দিচ্ছেন রং, কারো মনোযোগ ফ্যাশনের দিকে। এখন তো গরম পড়ছে, তো আমার জন্য আমি কিছুটা আরামদায়ক কাপড় কিনেছি, আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবো। বাঙালি বাবুর থেকে নিয়েছি, কটনের মধ্যে এটা সুতির, আর আমার মনে হয় যে এগুলো কমফোর্টেবল একটু বেশি। গরমের জন্য সুতি থ্রি পিস নেওয়া হচ্ছে, আর বাচ্চাদের কটন সুতির মধ্যে নেওয়া হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবার ক্রেতাদের পছন্দসই সব পণ্য দিতে পারছেন তারা। অনেক পণ্যে ছাড়ও দেয়া হচ্ছে। সবাই খুব আগ্রহের সাথে কেনাকাটা করতে আসছে। রমজান উপলক্ষে আমাদের সবই নতুন প্রোডাক্ট, কোনো পুরনো প্রোডাক্ট আমরা রাখি নেই। এই যে কুটি সেট যেগুলো আছে, শার্ট কুটি সেট, তারপরে যে গেঞ্জি সেট, এবার নতুন নতুন শার্ট সেট যেগুলো আসছে ইন্ডিয়ান, হ্যাঁ ওরা কাস্টমাররা বেশি এগুলো চাচ্ছে। টি শার্ট পরলে যেমন কমফোর্ট থাকে মানুষ, জার্সি পরলে যেভাবে কমফোর্ট থাকবে, একটা পাঞ্জাবি পরেও ওভাবে কমফোর্ট ফিল করে, এই ধরনের ফেব্রিকগুলোই আমাদের কাছে। এদিকে মার্কেটে ক্রেতাদের ঈদের কেনাকাটা নিরাপদ করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের সিকিউরিটি গার্ড আছে, আর বাইরে রমজানকে উপলক্ষে আমরা 20 জনের উপরে সিকিউরিটি গার্ড নিয়োগ করেছি, এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে কোনো ধরনের চুরি, ছিনতাই বা নাশকতামূলক কার্যক্রম না হতে পারে, সেই জন্য আগাম তথ্য সংগ্রহের জন্য আমাদের সাদা পোশাকধারী পুলিশও কাজ করছে। নগরীর বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলে ঈদের এই জমজমাট কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ক্রেতাদের ভিড়ে মুখর রাজবাড়ির বিপণী বিতানগুলো। হাল ফ্যাশনের পোশাক কিনতে নারী পুরুষ সকলেই ঘুরছেন দোকানে দোকানে, তবে বরাবরের মতো দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। অন্যদিকে ময়মনসিংহের বিপণী বিতানগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা, তবে বেশিরভাগ দোকানে এক দর লিখে রাখায় আপত্তি জানিয়েছেন ক্রেতারা। এই অবস্থায় ভোক্তা অধিকারের সহায়তা চেয়েছেন তারা। মেহেদী হাসান ও বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদে চাই সেরা পোশাক। তাই রং বেরঙের পোশাকের পসরা সাজিয়ে বসেছে রাজবাড়ির মোনাক্কা টাওয়ার, পৌর মার্কেট, জলিল খান সুপার মার্কেট, বিসমিল্লা টাওয়ারের বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন নানা বয়সী ক্রেতা, তবে দাম বেশি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। কাপড় চোপড়ের দাম অতিরিক্ত বাড়তেছে, প্রতিনিয়ত বেড়েই চলেছে, তো আমরা চাই এটা একটু দ্রব্যমূল্য একটু কমুক কাপড় চোপড়, যাতে সবাই কিনে ভালোভাবে ঈদ করতে পারে। সাধারণ জনগণ এই সংসার চালিয়ে বাচ্চাদের কাপড় চোপড়ে এটা সেটা তো কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবারের ঈদে মেয়েদের পছন্দের তালিকা রয়েছে পাকিস্তানি সুতির থ্রি পিস, সারারা, ঘারারা ও নাইরা নামের বাহারি পোশাক। ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে টি শার্ট, পাঞ্জাবি ও জিন্স। মোটামুটি বেচতেছি, কাস্টমারও খুব কিনতেছে। পাকিস্তানি মালটাই আমরা বেশি বিক্রি করছি, ইনশাল্লাহ ভালো বেশেও মজা পাচ্ছি। টি শার্ট, গেঞ্জি, তারপর আপনার শার্ট, এগুলো বেশি চলতেছে এবার। খুব ভালো বেচা কেনা, আর চাচ্ছে একটু আরামদায়ক পোশাকগুলো। মার্কেটে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় এবার বাড়তি ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন। নির্বিঘ্নভাবে মানুষ ঈদের কেনাকাটা করতে পারেন, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারেন। আমাদের পুলিশের পক্ষ থেকে এখানে আমাদের সার্বক্ষণিক টহল আছে, পুলিশি নজরদারি এখানে আছে। এদিকে রমজানের শুরু থেকেই জমে উঠেছে ময়মনসিংহের ঈদ বাজার। নগরীর প্রতিটি অভিজাত দোকান থেকে শুরু করে বিপণী বিতানগুলো সাজানো হয়েছে বাহারি পণ্যে। বেচাকেনা নিয়ে খুশি দোকানিরা। ওয়ান পিস কুর্তি, যেগুলা লং কুর্তি, শর্ট কুর্তি, এগুলো আমাদের ধরো নিজস্ব যেগুলো, এগুলো আলহামদুলিল্লাহ এগুলো ডিমান্ড ভালো আছে। ছেলেদের বাবা সেট, তারপরে ফুল প্যান্ট, তারপর টি শার্ট, এভরিথিং সবকিছু। আর মেয়েদের জন্য আছে পার্টি ফ্রক। তবে এবার পোশাকের দাম বেশি নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। বেশিরভাগ দোকানে এক দর লেখায় আপত্তি জানিয়েছেন অনেকে। লিখে রেখেছে 6,000 বা 7,000, 8,000 টাকায় করে, বাট 1500, 2,000, 2,500 টাকা বিক্রি করছে। আমার মনে হয় যে ভিড় যখন বেড়ে যাবে তখন বিক্রিটা ওই 8,000 টাকাই করবে, ওইটা কমাবে না। এ বিষয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন বাড়তি দামের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো অভিযোগ থাকে কারো যে বাড়তি দামের বিষয়টা, এই বিষয়ে, তাহলে আমাদের এখানে অভিযোগ করলে অবশ্যই আমরা ব্যবস্থা নিতে পারবো। উপযুক্ত প্রমাণ সহ আমাদের এখানে অভিযোগ করতে হবে। ঈদে পরিবার ও প্রিয়জনকে খুশি করতে স্বাদ আর সাধ্যের মধ্যে কেনাকাটা করার চেষ্টা করছেন সবাই। মনিরা কাজরি, ৭১।
জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ঝালমুড়ি বিক্রেতা জসিম উদ্দিনের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বারোপাইকা গ্রামে নিহত জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগমের হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের সদস্য নাজমুল হুদা খন্দকার। তিনি জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে এই উপহার দেওয়া হয়েছে। সিলেটে দুটি অভিজাত কাপড়ের ব্র্যান্ড শপকে ৬০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ও বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে মহানগরের বেশ কিছু ব্র্যান্ড শপে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পোশাকে ম্যানুফ্যাকচারিং তারিখ না থাকায় ইনফিনিটি মেগা মলকে ৩০,০০০ টাকা ও বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে আমদানি রসিদ না থাকায় ফেবুলাস মেগা মলকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ছাড়াও সচেতন করা হয়েছে আর পুরো রমজানে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জুতা তৈরির শিল্প। জেলার বিভিন্ন জুতার কারখানায় ৫ থেকে ৬,০০০ শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলার পাইকাররা জুতা কিনতে ভিড় করছেন এখানে। কারখানা মালিকরা জানান, এবার জুতা তৈরির উপকরণের দাম না বাড়ায় জুতার দামও ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছর রোজা শুরুর ১৫ দিন আগে থেকেই কর্মচঞ্চল হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার জুতার কারখানাগুলো। ৩০টি অটো কারখানা ছাড়াও প্রায় অর্ধশত কারখানায় ব্যস্ত হয়ে পড়েন ৫ থেকে ৬,০০০ কারিগর। দিনরাত চলে কাজ। এসব কারখানায় তৈরি হয় নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা। কারখানা মালিকরা জানান, সারা বছর এই ঈদ মৌসুমের অপেক্ষায় থাকেন তারা। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা আসতে শুরু করেছে। সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে আশা করছেন কারখানা মালিকরা। সিজনের মধ্যে আমরা একটা আশা নিয়ে থাকি যে ২-৪ মাসের ইনকাম এই মাসে করতে পারি। আল্লাহর উপর নির্ভর মানে রাখতেছে ভালো শুধু আমাদের তো আপনি ধরতে গেলে চট্টগ্রাম, কুষ্টিয়া, নোয়াখালী, সিলেট মানে সারা বাংলাদেশ থেকে আসে। চায়না জুতার সমমানের জুতা ব্রাহ্মণবাড়িয়াতে তৈরি হচ্ছে বলে দাবি করছেন কারখানা মালিকরা। আর আমদানি ছাড়াই এবার স্থানীয়ভাবে উৎপাদিত জুতা দিয়ে ক্রেতার চাহিদা মিটবে বলে মনে করছেন তারা। আমরা মনে করি না, আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ঈদে আমরা প্রায় ১০-১২ লক্ষ জুতা দিব আর কি, এরকম আমরা টার্গেট। আমাদের দেশের জুতা দেশেই আশা করি আমরা সারা দেশ রাখতে পারবো নিজেরাই। আর চায়না থেকেও আশা করি বেশি একটা আনতে হবে না। চায়না কোয়ালিটি আমাদের বাংলাদেশে এখন হইতেছে। ১৯৬৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে ওঠে এই জুতা তৈরির শিল্প, যা সারা দেশে সুনাম কুড়িয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।